আজকের বক্তব্যের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি তারা নির্ধারণ করেছে, আমিও সম্মতি দিয়েছি, কারণ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এখনকার বর্তমান পরিস্থিতিকে এটি রিফ্লেক্ট করে। বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলামী রাজনীতি, প্রেক্ষিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। আমরা জানি যে 1924 সালে, মানে এই বছরই একটা অভ্যুত্থান ঘটল। অনেকে এটাকে বিপ্লবও বলছেন, জুলাই অগাস্টের বিপ্লব বা জুলাই অগাস্টের অভ্যুত্থান। এটি নিয়ে একটা তত্ত্বীয় ডিবেটও হতে পারে, এটা বিপ্লব না অভ্যুত্থান। তবে যাই হোক, এটা যে একটা গণজাগরণ তা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো বিপ্লবের একটা চরিত্রগত দিক থাকে, সেটি যে কোনো আইডিওলজিকে প্রতিষ্ঠা করে কিংবা কোনো প্রতিষ্ঠিত আইডিওলজিকে নতুনভাবে দেখার প্রেরণা যোগায়, নতুনভাবে সেটাকে বিকাশ করতে সহযোগিতা করে। অতীতেও আমরা সেটি দেখেছি। এরকম একটা পরিস্থিতিতে নতুন আদর্শবাদের জন্ম হয়, অতীতে এরকম পরিস্থিতিতে নতুন কোনো ধর্মেরও জন্ম হয়। যে কোনো আদর্শবাদ চিন্তাগত জায়গায় ভাবজাগতিক, কিন্তু তার একটা ম্যাটেরিয়াল কজ লাগে। এবারও তার একটা ম্যাটেরিয়াল কজ ছিল, অর্থাৎ বস্তুগত দিক, সেটা ছিল কোটা আন্দোলন। সেই আন্দোলন একটা সময় গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয় এবং আমাদের পূর্ববর্তী সরকারকে একরকম বলা যায় ধুয়ে ফেলে। সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা ছিল, যে কারণে এই অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়। এবং আমরা আজকে প্রথম আলোতে দেখলাম যে গত সরকারের 24 জন মন্ত্রী এবং এমপি, তাদের বাংলাদেশের কোনো নাগরিকত্ব নেই, কিন্তু তারা দিব্য দেশের মন্ত্রী এমপি হয়েছিল। তা থেকে বোঝা যায় যে কীরকমের নৈরাজ্য দেশ জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আবার এই গত সরকারকে বা যে কোনো দূষিত সরকারকে পৃথিবীতে পরিচালিত করবার জন্য সহযোগী বুদ্ধিজীবীরাও থাকে। সেটিও পৃথিবীতে আমরা জানি যে খুব একটা নতুন কিছু না। আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করব, কারণ আজকে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আলোচনা করব তা বিস্তারিতভাবে বলার তেমন কিছু নাই, কারণ আন্দোলন মাত্র শেষ হয়েছে, মাত্র কয়েক মাস অতিক্রান্ত হয়েছে। এখানে পর্যালোচনা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অতীতে কি হয়েছে সেই দর্পণ থেকে ভবিষ্যৎকে বুঝবার চেষ্টা করা। তা আমরা প্রথমে শুরু করব যে এইরকম কোন কোন বিপ্লব অতীতে হয়েছে। আমরা জানি যে ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিপ্লব ছিল স্পার্টাকাসের আন্দোলন, কারণ আন্দোলনের যে ঐতিহাসিক মানদণ্ড থাকে সেখানে আপনারা দেখবেন যে সেখানে মার্কসিস্টদের একটা ভূমিকা আছে, কারণ তারা ম্যাটেরিয়াল কজ এবং পিপলস পার্টিসিপেশনের মধ্য দিয়ে ঐতিহাসিকভাবে দ্বন্দ্বের প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকাশমানতার শর্তের হাজির হয় এবং সেইভাবেই ইতিহাসে যে কোনো অভ্যুত্থানের ডিনামিক্সটা কার্যকর হয় বলে তারা মত প্রকাশ করেছেন। এবং এই আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখি যে এটাকে একসময় দমন পীড়ন করা হয়েছিল, অর্থাৎ আন্দোলন কখনো সফল হয়, কখনো ব্যর্থ হয়, কিন্তু তার রেশ থেকে যায়। স্পার্টাকাসের আন্দোলন 1917-র রুশ বিপ্লবের মতো বা চীনের বিপ্লবের মতো বা ইরানের বিপ্লবের মতো সফল কোনো বিপ্লব হয় নাই, কিন্তু এটিকে গণমানুষ স্মরণে রেখেছে। আমরা জানি যে ইদানিংকালে এটাকে জনপ্রিয় করেছিলেন হাওয়ার্ড ফার্স্ট। হাওয়ার্ড ফার্স্টের এই স্পার্টাকাসের উপর চলচ্চিত্র হয়েছে। এবং আমরা জানি যে যে কোনো দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকেও জারি রাখার জন্য বুদ্ধিজীবী মহল থাকে, সেকালেও ছিল। আমরা যদি ইতিহাসে দেখি যে সেকালেও অনেক বুদ্ধিজীবী স্পার্টাকাস বিরোধী আন্দোলনকে রীতিমতো প্রণোদনা জুগিয়েছিল। আমি কয়েকজনের নাম বলি, তবে আপনাদের কাজে দেবেন। যেমন জুলিয়াস প্লুরাস, উনি ছিলেন তৎকালীন রোমের কবি, বক্তা, সাহিত্যিক। ভ্যালেরিয়াস পেটারক্লাস, তিনি ছিলেন ঐতিহাসিক যোদ্ধা, এমনকি রোমের সিনেটর ছিলেন। সেক্সটাস জুলিয়াস ফ্রন্টিনাস, তিনি ছিলেন পুরকৌশলী লেখক। আমরা জানি পলুস ওরোসিয়াসের নাম, তিনি ছিলেন ধর্মবেত্তা, ইতিহাসবিদ। এমনকি অগাস্টিন অফ হিপ্পো নামে যে বিখ্যাত ক্যাথলিক ধর্মযাজক ছিলেন, যারা ক্যাথলিক ধর্মতত্ত্ব পড়েন তারা জানেন যে অগাস্টিন অফ হিপ্পো, যিনি ইজিপ্টের মিশরের ছিলেন, অত্যন্ত প্রভাবশালী এক ধর্মবেত্তা খ্রিস্ট ধর্মের ইতিহাসে।
তিনি ছিলেন তার শিষ্য এই ওসেরিয়াস। এছাড়া ছিলেন অ্যাট্রোপিয়াস, তিনি রোমের বিখ্যাত কর্মকর্তা ছিলেন এবং ঐতিহাসিক ছিলেন। তারা কিন্তু সেই কালের যারা এই ঐতিহাসিক আন্দোলনকে দমন পীড়ন করে থামিয়েছিল তাদের পক্ষেই কথা বলেছিলেন। অর্থাৎ বুদ্ধিজীবী যে নিরপেক্ষ হয় না, অতীতে তার বহু নজির আছে, আর বাংলাদেশে তো নজির আমরা এমনভাবেই দেখছে যে রীতিমতো এখনও গা স্পর্শ করছে। তো স্পার্টাকাসের আন্দোলন চলেছিল মাত্র 2 বছর, 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দ। তারপরেই এই আন্দোলনকে একেবারে ঝেড়ে পুছে শেষ করা হয়। কিন্তু এই বিপ্লবের সূচনা করেন কিন্তু একজন গণিতবিদ এবং দার্শনিক, তার নাম হচ্ছে প্লুটার্ক। তিনি গ্রিসের বয়োটিয়া অঞ্চলের ডেলফিতে জন্মগ্রহণ করেন, মিডল প্লেটোনিস্ট ছিলেন। আমরা জানি যে মানব জাতির ইতিহাসে চিন্তার জগতে প্লেটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেটোর যত সমালোচনাই হোক, তার যে আইডিয়াল স্টেটের যে ধারণা, অনেকে বলবে যে এটা ব্রাহ্মণ্যবাদী একটা ধারণা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগর্ষ, আমি গুণ কর্ম অনুযায়ী 4টা বর্ণের বিভাজন করছি। কিন্তু সেটা নিয়েও একটা বিতর্ক ছিল যে আসলে কি গুণ কর্ম অনুসারে বিভাজন, তাহলে তো এটা আসলে বংশানুক্রমিক না। আর আইডিয়াল স্টেটের ধারণা তো আরও না, কারণ সেখানে যার জ্ঞান বুদ্ধি থাকবে তিনিই হবেন ফিলসফার কিং, দার্শনিক রাজা। যার ক্ষমতা থাকবে সৌজার হওয়ার তিনি হবেন ওয়ারিয়ার। আর যিনি পরিশ্রম করবেন কিন্তু ইচ্ছে করলে তার জ্ঞানকাণ্ডের উন্নতির কারণে, তার সক্ষমতার বৃদ্ধির কারণে এই জায়গাটার পরিবর্তন হতে পারে। তো যাই হোক, এই ইতিহাস একসময় চাপা ছিল। পরে ইউক্রেনিয়ান একজন জিউইশ ইমিগ্রেন্ট 1943 সালে তিনি কমিউনিস্ট পার্টির আমেরিকাতে যোগদান করে, তার কথাই আমি বললাম হাওয়ার্ড ফার্স্ট। তিনি সেটি আবার আধুনিককালে গণমানুষের সম্মুখে নিয়ে আসেন। নিউ ইয়র্কে তিনি থাকতেন এবং একসময় ভালো রকমের তিনি মার্ক্সবাদের চর্চা করেন। তার অনেকে আমাদের ইহুদি নিয়েও একটা নাকশিট কেন ভার পাচ্ছে, কিন্তু দেখবেন যে উনি যে ফ্রিডম রোড নোভেলটা লিখেছিলেন সেখানে কিন্তু তিনি মুসলিমদের স্বার্থ নিয়েও চিন্তা করেছেন, আফ্রিকাতে বিশেষ কালো মুসলিম। এবং শুনলে অবাক হবেন 1979 সালে যখন এটি মিনি সিরিজ আকারে এটাকে রূপায়িত করা হয়, তখন রীতিমতো বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী এবং ক্রিস্টোফারসন এই দুজন কিন্তু সেখানে রীতিমতো অভিনয় করেন। তবে বোঝার বিষয় আছে যে শুধুমাত্র একটা ঘটনাকে একটা ধর্মের বিচারে অনেক ব্যক্তির এনগেজমেন্টকে আপনার বুঝতে হবে না। এইবার আসি হচ্ছে, হ্যাঁ, শুধুমাত্র এইটাও না, আপনি ইতিহাসের পাঠ পর্বের অনেক জায়গাতেও দেখবেন যে যেমন আজকে যখন প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে কথা হচ্ছে, আপনারা দেখবেন যে কয়েকদিন আগে বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যটা হারেস পত্রিকার একজন বিখ্যাত সাংবাদিকের সেটা প্রথম আলোতে অনুবাদ হয়েছে, সেটা হচ্ছে গিডিয়ন লেভির। তিনি কিন্তু প্যালেস্টাইনিয়ানদের পক্ষে, ওনারা হ্যারেস পত্রিকা 24 বছর ধরে লড়াই করছে এবং এটা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে প্রাচীন পত্রিকা। আমরা যে নোয়াম চমস্কির কথা বলি, তিনি হারেস পত্রিকাতে রেখেই ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এখন আমরা বলি যে বিপ্লব বেহাত হয়, সেটাও আমরা চিন্তা করি, সেখানেও আমি কিছু ইসরায়েলের বর্ণনা দিব। কারণ এইটার একটা কারণ হচ্ছে, এটা পরে বলবো, যে আমাদের আসলে অনেক রকমের এনগেজমেন্ট দরকার। একটা জাতিগোষ্ঠীকে দূরে রেখে কখনো এনগেজমেন্টটা হয় না, তার নিকটে যেতে হয়। সেখানে হয়তো আপনার ক্রিয়াশীলতা এবং মননকে তাদের মধ্যে ট্রান্সফার করবার একটা বিষয় আছে। সেটা হচ্ছে, আমি যে ইতিহাসে বলবো যে এই কেন আমি বলবো যে এই আন্দোলনটা হাইজ্যাকের কথাটা কেন বললাম, কারণ একটু ওয়ার্নিং দিয়ে রাখি। আজকে যদি এই আন্দোলন বা গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাতেও কিন্তু প্রমাণিত হবে না যে গত সরকার স্বৈরাচারী ছিল না। আর এই আন্দোলন ব্যর্থ হইতে পারে, কারণ একটা আন্দোলনের ক্ষেত্রে সেটাকে টিকিয়ে রাখার একটা বিষয় আছে, সেখানে অভ্যন্তরীণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি কাজ করে। হবে আজকে এটা হয়তো কোনো কারণে ব্যর্থ হলো, তার মানে এই না যে আওয়ামী লীগ বা তারা এর আগে যারা এই দেশকে লুণ্ঠন করেছে গত 15-16 বছর, সেটা তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। দ্যাট ইজ লাইক ওয়ার্নিং ফর দ্য পিপল। আমি কেন বলছি, কারণ ইসরায়েলের 2-3জন লেখকের আমি নাম বলবো। একজনের নাম আপনি চিনেন, ইনভেনশন অফ দ্য জিউইশ স্টেট বইটার কারণে যিনি বিখ্যাত, সেটা হচ্ছে তিনি ইসরায়েলের তেল আভিভ ইউনিভার্সিটির অধ্যাপক শ্লোমো সান্ড। ইসরায়েলের প্যালেস্টাইনের পক্ষে খুব শক্তিশালী নাম শ্লোমো আভিনারি। এবং আরও যারা আছেন, আমি আরেকজনের নাম উল্লেখ করা দরকার ছিল, তিনি হচ্ছেন কার্ল ডয়েচ, আমার খুবই প্রিয় একজন লেখক।
এরা এরা তিনজন প্রথম এক সময় বলেছিলেন যে ওল্ড টেস্টামেন্টে যে ইতিহাস লেখা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে কাল্পনিক। এখন এইটা বাইবেলিক্যাল ডিসকাশন এবং অনেক রকমের তত্ত্বগত বিতর্ক থাকতে পারে, আমরা সেই আলোচনাতে না গেলাম। কিন্তু কথাটা হচ্ছে যে কার্ল ডয়েচের কনসেপ্টটা ছিল যে একটা ইমেজিনারি কনসেপ্টের উপর এই রাষ্ট্রটা গড়ে উঠছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে এরকম জাতিবাদী কনসেপ্ট কতটা ভয়াবহ হতে পারে, যেটার একটা প্রমাণ হচ্ছে ভারত। অমর্ত্য সেন বলছিলেন যে রামের কোনো ঐতিহাসিক অস্তিত্ব নাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে রীতিমতো একটা জঙ্গিবাদী রাষ্ট্র গড়ে উঠছে। তো এই বিষয়গুলি কেন বললাম যে কোনো সময় আন্দোলন এগুলির বিরুদ্ধে যদি হাইজ্যাক হয় তবে ইতিহাসের কিন্তু গতিপথ হয়তো স্থিমিত হয়, কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু বলা যাবে না যে এই আন্দোলনের কোনো তাৎপর্য ছিল না। আমরা জানি যে এটা নিয়ে আমি নিজেও কিছু ব্যাখ্যাব্যাখি করছি যে আফ্রিকাতে ইরিত্রিয়া একটা দেশ আছে, হর্ন অফ আফ্রিকা একটা দেশ আছে, জায়গা আছে। এইসব অঞ্চলগুলিতে একসময় আমহারিক ভাষা ছিল। এই আমহারিক ভাষাতেই প্রথম যুগের ইহুদিরা কথা বলতেন, এটাই তাদের আসলে আদি ভাষা। আমরা জানি যে আমরা যদি এথনোগ্রাফিক সার্ভে করি এবং যদি এটিমোলজির অর্থাৎ শব্দের উৎপত্তির বিকাশের জায়গা যদি দেখি তবে দেখব যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে গোশেন বলে একটা জায়গা আছে, যেখানে একসময় কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো জায়গাতে ইহুদিদেরকে রাখা হইতো। তখনও ইহুদি ধর্মটা ডেভেলপ করে নাই, এবং ওই সময় তাদের মধ্যে একজনের জন্ম হয় যে এইসব কালো মানুষকে ধরে ধরে ফারাওরা জোরপূর্বক স্লেভ হিসেবে, দাস হিসেবে খাটাচ্ছে, এদের মুক্তির দরকার। ওই লোকটাকেই হয়তো আমরা মুসা বা মোজেস বা মসি নামে চিনি হিব্রু বাইবেলে। কিন্তু এদের মধ্যে কমিউনিকেট করবার কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, কারণ বিভিন্ন জায়গা থেকে ধরে আনা। এদের মধ্যে যে ভাষাটা ডেভেলপ করে পিজিন ভাষা হিসাবে, সেটাই হচ্ছে হিব্রু। সিমন ডুবনো ছিলেন রাশিয়াতে 1900 শতকের শুরুর দিকে। উনি জিউস হিস্টোরি নিয়ে অনেক কাজ করেছেন, যেগুলি নিয়ে পরে আরও অন্যান্য অনেকে কাজ করেছেন, যেমন আমি নাম বলতে পারি হান্স কোন। এদের একটা সায়েন্স ডেভেলপ করে জার্মানিতে, এটাকে বলা হয় ইউদেন ভিসেনশাফট জার্মান ভাষাতে। তারা দেখাচ্ছে যে জার্মান মানে ইহুদিরা কোন জায়গা থেকে কিভাবে আসলো, আশকেনাজিয়ান জিউ, সেফারডিক জিউ, তারা কিভাবে, যেমন আমরা একজনের নাম শুনি থিওডর হের্জেল, যিনি ইসরায়েল জাতির অন্যতম পিতা। তার নিয়েও একটা ভুল আছে যে আমরা আজকে ইসরায়েলের জায়নবাদকে যেভাবে চিন্তা করি সেটাও তার জায়নবাদ না। থিওডর হের্জেলের একটা বই আছে, আমি নামটা বলি, আর্ট নয়ল্যান্ড। এই বইটা আপনারা পড়তে পারেন, এটা মনে হয় ইংরেজিতে অনুবাদ হয়েছে, আমি কয়েকদিন আগে পড়লাম, অসাধারণ একটা বই। এই বইতে কিন্তু মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদেরকে সহাবস্থানে নিয়েই ইসরায়েল রাষ্ট্র প্রস্তাব উনি করছিলেন। এবং প্রথম দিককার ইসরায়েল রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতাদের অন্যতম চাইম বাইজমান, তিনি কিন্তু তার সমর্থক ছিলেন। মেনাহেম বেগম এবং আরও যারা ছিলেন পরবর্তীকালে যারা একটা স্টার্ন গাং বলে একটা সন্ত্রাসী দল গঠন করেন, ইরগুন হিব্রুতে বলা হয়, তারা কিন্তু পরবর্তীকালে আসলে হের্জেলের তত্ত্ব থেকে সরে আসছেন। তো আমি এই কথাটা বললাম যে অনেক জায়গা আছে আমরা অ্যাড্রেস করতে পারি না, এই সম্পর্কে আমাদের কোনো ভালোমতো জ্ঞান নাই। তো এই কথাগুলি কেন বললাম যে এনগেজমেন্টের মধ্য দিয়ে রাজনীতির ধারাটা গড়ে ওঠে। কারণ আমরা যখন বলি পলিটিক্সের সংজ্ঞা, তখন আপনি যখন বইয়ের মধ্যে যাবেন দেখবেন যে পলিটিক্সের সংজ্ঞা দিবে রাষ্ট্র, সমাজ ইত্যাদি না। কথাটা আসছে গ্রিক শব্দ পলিটিকা থেকে। এই শব্দ থেকে আরেকটা শব্দ আসছে পোলিস, যেমন আমরা পারস্যে দেখি মিনিয়াপোলিস, নেক্রোপোলিস, মেট্রোপোলিস, এই নগর সভ্যতা। তার মানে নগরের আগে কখনো পলিটিক্স ছিল না। পলিটিক্সটা হচ্ছে যখন আপনার মধ্যে আরেকজনের এনগেজমেন্ট হয়। তবে এনগেজমেন্ট যদি না হয় আপনি পলিটিক্সটা দাঁড় করাইতে পারবেন না। এই জন্য আমি এনগেজমেন্টের জায়গাতে আরও পরে যাব। বিপ্লবের অপব্যাখ্যাও দেওয়া হয়, সেই ব্যাখ্যাতে আমরা আসি। যেমন আমার একটা বই অনুবাদ বের হয়েছিল, সেটা হচ্ছে জার্মান দেশের কৃষক যুদ্ধ। এই বইটার কথা আমি বলি, যেহেতু ফ্রিডরিক এঙ্গেলস এই বইটা লিখেছিলেন। বইটার নামটা ডয়েচে বাওয়ার্ন ক্রিগ, জার্মান দেশের কৃষক যুদ্ধ অনুবাদ করছিলেন। সেখানেও আপনি দেখবেন যে আমরা এখন যে প্রোটেস্ট্যান্ট ধর্মের কথা বলি, ক্যাথলিক সমাজের বিপরীতে যে আন্দোলন, সেটা কিন্তু একটা বুর্জ আন্দোলন ছিল এবং সেটার স্বার্থও ছিল একরকম। এবং সেই স্বার্থর ক্ষেত্রে কি দেখি আমরা, যে সাধারণ লোকের স্বার্থ তারা আসলে পূরণ করে নাই। ক্যাথলিকরা স্বার্থ দেখত যাজকদের এবং রাজা বাদশাদের, রাজতন্ত্রের। আর প্রোটেস্ট্যান্ট
ধর্মর একটা সুবিধা ছিল যে অর্থের বিকেন্দ্রীকরণ করা হয়েছে, ফলে নানান দিকে জ্ঞান বিজ্ঞান বিভিন্ন শাখাতে কিন্তু তার উন্নতি হয়েছে। কিন্তু এইটাও ছিল কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য। আমরা যদিও প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রধান প্রবক্তা হিসেবে মনে করি মার্টিন লুথারকে, কিন্তু এটার সাথে আরও অনেকে ছিলেন। অস্ট্রিয়া আপনার সুইজারল্যান্ডের হচ্ছে জন ক্যালভিন, আমরা ফ্রেঞ্চ অবশ্য উচ্চারণ করি জন ক্যালভিন। এছাড়া আছে ইয়ান হুস, জন উইক্লিফ, ফিলিপ মেলাংথন। এদের সবারও কিন্তু আইডিওলজি একই রকমও ছিল না। বেসিক্যালি মার্টিন লুথার সেই অর্থে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রধান বক্তাও না, যে কারণে আপনি ইউরোপে দেখবেন যে লুথারান চার্চ কিন্তু আলাদা করা হয়। যেন একটা উদাহরণ দেই, যেটা নিয়ে একটা বিতর্ক, আজকে যেহেতু দীর্ঘ আলোচনার বিষয় আছে, আমি ভেঙে ভেঙে বলি, অনেক কিছু হয়তো আপনারা আমার কাছ থেকে নতুন করে শুনবেন। যেমন ক্যাথলিক দর্শনের একটা বিষয় হচ্ছে 4 মারিয়ান ডগমা, 4টা মেরিয়ান ডগমার উপর হচ্ছে ক্যাথলিক ডক্ট্রাইন দাঁড়ায় আছে। তার মধ্যে একটা হচ্ছে যীশু খ্রিস্টের যদি মা অর্থাৎ মেরি, তিনি যীশু খ্রিস্টকে পেটে ধারণ করেছেন, যে কারণে গ্রিক ভাষাতে একটা শব্দ ব্যবহার করা হয় থিওটোকোস, দ্য লর্ড বিয়ারার। কিন্তু এই লর্ড বিয়ারার বা গড বিয়ারের কারণে একটা কনফিউশন তৈরি হয় যে স্বর্গরাজ্যে তার কি ভূমিকা হবে। ক্যাথলিকদের ধারণা যে তিনি যখন স্বর্গরাজ্যের ওই ঐশী সন্তানকে পৃথিবীতে ধারণ করেছেন, তাদের মৃত্যুর পরেও তিনি স্বর্গরাজ্য তার মা হবেন, অর্থাৎ এক রকমের গডেস, লা পারসোনা ডিভিনা ল্যাটিন ভাষাতে বললে। কিন্তু সমস্যা দাঁড়ায় যখন প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইনের একটা বড় ধারা এসে এই ম্যারিয়ান ডগমাকে চ্যালেঞ্জ করে। আপনারা জানবেন যে ক্যাথলিক ডক্ট্রাইনের বেশিরভাগ অনুসারী মনে করেন পৃথিবীতে কিন্তু মেরির কবর নাই, সেটাকে কিন্তু উঠায় নেওয়া হয়েছে, এটাকে বলা হয় ডিভাইন অ্যাসাম্পশন। এখন প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইন বলে যে না, স্বর্গরাজ্যে মেরির আসলে সেরকম কোনো ভূমিকা নাই, যদিও তিনি খুব সম্মানিত, শুধু পৃথিবীতে আসার জন্য তাকে যিশুকে পৃথিবীতে আনার জন্য শুধু তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কনসেপ্টের একটা আরেকটা ঝামেলার জন্ম হচ্ছে যে আমরা প্রোটেস্ট্যান্ট বাইবেলে পাই যে মেরির যিনি বাগদত্তা স্বামী ছিলেন জোসেফ, তার আরও কিছু ছেলে পেলে পাই, কিন্তু ক্যাথলিকরা বলে যে এরা তার কাজিন। তো এই জাতীয় বিষয়ের মধ্য দিয়ে যেটা হয় যে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মধ্যে একটা বিভাজন দেখা দেয়, কিন্তু সমস্যা যাই করুক না কেন তত্ত্বগত জায়গায় মূল কাজটা তারা কিছুই করে নাই, সেটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা। যে কারণে অ্যানাবাপ্টিজম বলে একটা খ্রিস্টান ধর্মের প্রবর্তন শুরু হয়, যেটা নেতৃত্ব দিয়েছেন টমাস মুনসার। টমাস মুনসারের সাথে আরও ছিলেন নিকোলাস হান্স ফন বোনহাইম, আন্টন ডোসা, নিকোলাস স্টর্ক ইত্যাদি ইত্যাদি। তারা বলেছিলেন যে না, সমাজ পরিবর্তনের জন্য সাধারণ মানুষের পার্টিসিপেশন দরকার, এবং কৃষক সমাজের মধ্য দিয়ে তিনি এই আন্দোলনটাকে দানা বাঁধাইতে চাইছিলেন। কিন্তু এই আন্দোলন কিন্তু হালে পানি পায় নাই, এইটাকে মোটামুটি ধ্বংস করা হয়েছে। টমাস মুনসার এবং যাদের নাম কথা বলবো আমাদেরকে সবাইকে ক্যাথলিক সমাজ হত্যা করছে, কিন্তু মানব ইতিহাসে সেটা রয়ে গেছে। এই কথাটা আবারও বললাম এই কারণে যে আজকের এই আন্দোলন ব্যর্থ হলেও ভাবার কোনো কারণ নাই যে যারা এটার আত্মত্যাগ করেছিলেন তারা ভুল করেছিলেন। আজকের আলোচনার আরেকটা মুখ্য বিষয়ে আমি আসব, সেটা হচ্ছে যে আজকের আলোচনা কিন্তু শুধুমাত্র বিপ্লব পরবর্তী আমাদের করণীয় কি বিষয় সেটা না, বিষয়টা ছিল ইসলামিস্টদের কি করণীয় আর ইসলামপন্থীদের কি করণীয়। এখন ইসলামের কথা আসলে আমরা একটা যে অবস্থাটা এখন দেখি সেটা হচ্ছে যে এমন একটা সময় ছিল যে ইসলাম যদি কি বলবো ইরাকে অর্থাৎ মেসোপটেমিয়াতে অস্ত যেত, তবে আবার মিশরে হয়তো সেটা ফাতেমিদের মধ্য দিয়ে উত্থান ঘটতো, কিংবা সেখানে পতন ঘটে ইরানে উত্থান ঘটতো।